আসুন আসুন, বসুন। ইউজুয়ালি আমি এ সময় থাকি না, কাজ টাজ হয়ে গেলে চেম্বারে চলে যাই। আজ আপনার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, ব্রজলাল বাবু বললেন আপনি যেন আমার কাছে কি জানতে চান, সেই জন্য উনি আপনার কাছে পাঠিয়েছেন। জানতে চাই মানে আপনি এই ব্যাপারে কি স্টেপ নেওয়ার কথা ভাবছেন? কোন ব্যাপারে বলুন তো? ওই যে আপনার শালা মারা গেলেন সেই ব্যাপারে। শালা নয়, ভগ্নিপতি। ও হো, ভগ্নিপতি, হ্যাঁ। আচ্ছা, ওই ভগ্নিপতির মৃত্যুর ব্যাপারে আপনি কি স্টেপ নেওয়ার কথা ভাবছেন সেটাই আমি জানতে চেয়েছি। হ্যাঁ, আমরা থানায় একটা এফআইআর করেছি, এরপরে কোর্টে যাব ভাবছি। কোর্ট? মানে আপনি কি কনজিউমার ফোরামের কথা ভেবেছেন? হ্যাঁ, মদনদা আছেন না, আমাদের ওয়েল উইশার বলতে পারেন, উনি তো আমাদের এই সমস্ত ব্যাপারে গাইড করেন। ও, তাহলে তো সব ঠিকই আছে। আসলে যদি আমার মতামত নেন তো আমি একটা কথা বলতে পারি। বলুন। আমাদের কলিগ ডক্টর নক্ষত্র রায়, ওনার যাতে কোনো দুর্নাম বা ক্ষতি হয় সেটা তো আমরা চাই না। অ্যাট দ্য সেম টাইম আই ফিল যে আপনার বোনেরও অসীম ক্ষতি হয়ে গেছে, আর সেটাও পূরণ হবার নয়। সুতরাং আপনারা যদি মামলা করার কথা ভাবেন সেটাও দোষের নয়। দেখুন, ওই ডাক্তার সম্বন্ধে আমি অনেক কিছুই শুনেছিলাম, আর সেই জন্যই ওর আন্ডারে জোর করে আমি ভর্তি করিয়েছিলাম। কিন্তু কিন্তু আমার বোনের যে ক্ষতি হয়ে গেল, আমি আমি ওর কাছে মুখ পর্যন্ত দেখাতে পারি না। সবসময় মনে কি হয় জানেন, আমি যেন এই মৃত্যুর জন্য দায়ী। কেন যে এই হাসপাতালে জোর করে ভর্তি করালাম আর অপারেশন করাতে গেলাম জানি না। রিয়েলি আনফরচুনেট। দেখুন, ওই ডাক্তার সম্পর্কে ব্রজলাল বাবুর কাছে আমি অনেক কথাই শুনেছি। বাইরে থেকে যতই ভালো বলুক না কেন, ওর মতো করাপ্টেড ডাক্তার আর নেই। এইসব লোকের একটা শাস্তি হওয়া দরকার। আমি কিন্তু ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। সমীরণ বাবু, আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু এদিকে ডক্টর রায় তো আমাদের কলিগ, তার যাতে কোনো ঝামেলা না হয় সেটাও তো দেখতে হবে। আর আপনার বোনের যে অবস্থা। আচ্ছা, আপনার বোন কি চাকরি বাকরি করেন? না। ও, ভেরি স্যাড। তা তো সারা জীবনের সিকিউরিটির প্রশ্ন। আর আপনিই বা কতদিন আপনার বোনকে এভাবে দেখতে পারবেন? আচ্ছা, আপনিই বলুন না, আমরা যে ক্ষতিপূরণের দাবি করেছি, এটা কি খুব অন্যায় হয়ে গেছে? না, অন্যায় কেন হবে? আর আমিও আপনাকে আর ডক্টর রায়ের জন্য অনুরোধ করবো না। এবার আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। আপনি আপনি সব বুঝেছেন তো? নিশ্চয়ই, সবই বুঝেছি। আচ্ছা, বাই দ্য বাই, আপনাকে একটা প্রশ্ন করছি। বলুন। আপনি কি ব্লাড টেস্টটা বাইরে থেকে করিয়েছিলেন? হ্যাঁ, দ্য কিওর থেকে। আচ্ছা, আপনি তো ওই ক্লিনিকে মাঝে মধ্যে যান, তাই না? আমি যখন ওই টেস্ট রিপোর্টটা করাতে যাই, তখন আপনাকে ওখানে দেখেছিলাম বলে মনে হচ্ছে। হ্যাঁ, 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 হ্যাঁ। আমি তো ওখানে যাই, ওখানে আমার অনেক পেশেন্ট আছে তো, দেখাশোনা করতে যেতে হয়। আর আসলে ডক্টর রায় সর্বত্র বলে বেড়াচ্ছেন যে রিপোর্টটা নাকি ভুল। সে কি? অবিশ্বাস্য, একেবারে অবিশ্বাস্য। বড় বড় ডাক্তাররা পর্যন্ত তাদের পেশেন্টদের পাঠান কিওরে টেস্ট করাতে। এই গুজব আমি কেন, বড় বড় ডাক্তাররাও বিশ্বাস করবেন না। 100 বার। সেই জন্যই তো বলছি, এই কথাটাকে একদম গুরুত্ব দেবেন না। না না, আমি গুরুত্ব দেবো না, আর কারো কথা শুনবো না। আরে বাইরে ভাই, আর একটা প্রশ্ন করছি। আপনি কি রিপোর্টের কোনো কপি রেখেছেন? কপি? না তো, আমি তো অরিজিনালটাই জমা দিয়ে দিয়েছি, কপি টপি কিছু রাখিনি। ভালো করেছেন, খুব ভালো করেছেন। শুধু আপনার কাছে আমার অনুরোধ যে আপনি এই গুজবে কান দেবেন না বা একদম বিশ্বাস করবেন না। আপনাকে আর আটকাবো না, চলুন, আমারও চেম্বারের সময় হয়ে যাচ্ছে। আচ্ছা, নমস্কার। কি ব্যাপার আপনি? আসলে আপনার পারমিশন না নিয়ে এখানে বসে আছি বলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। তবে দোহাই আপনার, বাইরে বেরিয়ে যেতে বলবেন না। আসলে একটা খুব জরুরি দরকারে আপনার এখানে আসা।
বলুন। হ্যাঁ, আপনি বসুন বসুন। আসলে আপনি খুব ঠান্ডা মাথায় আমার কথাটা একটু শুনবার চেষ্টা করবেন, হ্যাঁ প্লিজ। বলুন। দেখুন ডক্টর রায়, আপনার সঙ্গে আমার যত ঝগড়া, মন কষাকষি, অশান্তি থাক না কেন, একটা বিষয়ে কিন্তু আমি একমত, যে আপনি একজন অসম্ভব ভালো ডাক্তার। মানে খুব অভিজ্ঞ, যাকে বলে ওই ডাক্তার আর কি। মানে আসলে আপনার মতো মানুষরা এই সমাজে থাকাটা খুব দরকার, বুঝলেন? দেখুন না, সামান্য একটা ভুলের জন্য আপনার কোনো ক্ষতি হোক, এটা কিন্তু আমরা চাই না, অন্তত আমি তো কখনোই চাইব না। কোন ভুলের কথা বলছেন আপনি? হ্যাঁ, ভুল মানে মানে আমি বলতে চাইছি যে না, ওটাকে ঠিক ভুল বলা যায় না, বুঝলেন? ওটাকে ওই ওভারলুক বলাটাই বোধহয় ভালো। মানে আপনি হয়তো ব্যাপারটা খেয়াল করেননি। আসলে সব মানুষেরই তো ভুল হয়, ডাক্তাররাও তো মানুষ। আপনিও হয়তো সেরকম কোনো ভুল করে ফেলেছেন। আপনি কি অলোক মিত্রের মৃত্যু প্রসঙ্গে কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন। আসলে এরকম দু চারটে ভুল সকলেরই হয়। আমি বলছিলাম কি যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভুলটা যে আমিই করেছি সেটা তো এখনো প্রমাণিত হয়নি, হয়েছে কি? না, তা হয়নি ঠিকই, তবে অলোক মিত্র তো মারা গেছেন, আর উনি তো আপনার ট্রিটমেন্টেই ছিলেন। তার থেকে আপনি সিদ্ধান্তে এসে গেলেন যে ভুলটা আমি করেছি। না 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 ডক্টর রায়, আমি কোনো সিদ্ধান্তে পৌঁছইনি। আসলে আমি ওদের মতামতটা আপনাকে জানাতে এসেছিলাম। দেখুন না, ওদের আত্মীয় স্বজনরা এই নিয়ে তো থানায় একটা এফআইআর করেছে, মামলা মোকদ্দমার দিকেও যেতে চাইছে। তা আমি বলছিলাম কি যে আসলে দেখুন, এই ধরনের ঘটনা যদি আমার আপনার ক্ষেত্রেও ঘটতো, তাহলে আমি আর আপনি কিন্তু সেই ডিসিশনে নিতাম। আমিও তো চাইছি যে ব্যাপারটা নিয়ে একটা ভালো মতো এনকোয়ারি হোক। টেস্ট রিপোর্টে যে লোকটার সুগার লেভেল 400-র কাছাকাছি, তাকে আমি 8 ইউনিট ইনসুলিন ইনজেক্ট করে ডাক্তারি শাস্ত্র মতে আমি কোনো ভুল করেছি বলে মনে করি না। হ্যাঁ হয়তো আপনি কোনো ভুল করেননি, হয়তো কেন, আমি বলবো যে আপনি কোনো ভুল করেননি। তবে ব্যাপারটা জল ঘোলা হওয়ার আগে মিটিয়ে ফেললে ভালো হতো নাকি? প্লিজ আপনি একবার একটু ভালো করে ভেবে দেখুন। মিটিয়ে নেব মানে? মানে আমি অলোক মিত্র স্ত্রী শালাইদের সঙ্গে কথা বলেছি, তারা ব্যাপারটা মিটিয়ে নিতে রাজি আছে। কিন্তু আমি রাজি নই। এই আপনি কি বলছেন ডক্টর রায়? এই ব্যাপারটা নিয়ে বেশি মাতামাতি হলে আপনার কি পরিমাণ ক্ষতি হবে আপনি বুঝতে পারছেন? আমার যা ক্ষতি হবার তা হয়ে গেছে, আরো ক্ষতি হোক সেটা আমি চাই না। ও, তার মানে ব্যাপারটা মিটিয়ে ফেললে আপনার আরো ক্ষতি হবে সেটা আপনি বলতে চাইছেন? ঠিক তাই। কিন্তু এতদিন ধরে কাগজে স্ক্যান্ডাল ছাপতে থাকলে। আজকে স্ক্যান্ডাল ছাপছে, কালকে সত্যিটা বেরোলে সেটা ছাপতেও বাধ্য হবে তারা। কবে? 2 বছর, 4 বছর, 10 বছর? ডক্টর রায়, ততদিনে কিন্তু আপনার কেরিয়ারেরও 12টা বেজে যাবে। আমার মিথ্যে অপবাদগুলো তো শেষ হবে সেই দিন। না না, আমার মনে হচ্ছে আপনি ব্যাপারটার গুরুত্ব ঠিক বুঝতে পারছেন না। আপনি আপনি কোনদিন সময় নিয়ে একটু ভাবুন, বুঝলেন? আমি না হয় কয়েকদিন পরেই আসবো। এসে কোনো লাভ হবে না, আমার কাছে একই জবাব পাবেন। আপনি আপনি প্লিজ একটু ভেবে দেখুন, কোনো রকম হ্যাস্টি ডিসিশন আপনি নেবেন না, এটা আমার রিকোয়েস্ট। হ্যাঁ, আচ্ছা আজ তাহলে আমি উঠি, আবার পরে একদিন আসবো। হ্যাঁ, ডক্টর রায়, দৈবাত ঘটে যাওয়া একটা মৃত্যুকে জাস্টিফাই করার জন্য হাত গুটিয়ে বসে থাকার চেয়ে অনেক বেশি পেশেন্টকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে আনাটা অনেক বেশি গৌরবের, তাই নয় কি? আচ্ছা চলি, নমস্কার। বিজ্ঞানের কাছে দৈব বলে কিচ্ছু নেই মদন ঘোষ। একটা মৃত্যুর কারণ জানতে না পারলে জীবনও বাঁচানো যায় না।
এই বোধটুকু তোমার নেই, থাকবার কথাও নয়। আরে মদন বাবু, কি ব্যাপার আপনি এখানে? কেন আপনাদের এখানে আসতে নেই নাকি? দেখুন, রাজনৈতিকগতভাবে আমার আপনার অবস্থান দুটো বিপরীত মেরুতে হলেও উদ্দেশ্যর দিক দিয়ে কিন্তু দাদা আমি আপনি একই জায়গাতেই আছি। আমরা দুজনেই রাজনীতিটা করছি পাবলিক ইন্টারেস্টের কথা ভেবে, তাই তো? 100 বার। চা খাবেন তো? চলুন ওপরে চলুন। না দাদা, আজকে আর এই চাটা খাবো না, আরেকদিন এসে চা খাবো। আসলে আমার একটা জরুরি কাজ আছে, আমি এসেছিলাম আপনার সঙ্গে একটা আলোচনা করতে। কিন্তু ছেড়ে আমাকে এখন ভগবতী ডেয়ারিতে যেতে হবে, বুঝলেন? ওখানে অনেকদিন ধরে এই ইউনিয়ন আর ম্যানেজমেন্টের মধ্যে একটা ঝামেলা চলছে, তো ওই ব্যাপারে একটা আলোচনা আছে। তো বলুন, কি বলতে এসেছিলেন? আমি এসেছিলাম ওই হসপিটালের ব্যাপারে আপনার সঙ্গে একটা আলোচনা করতে। আপনি নিশ্চয়ই জানেন যে নেফ্রোলজি ডিপার্টমেন্টে কয়েকদিন আগে একজন পেশেন্ট মারা গেছে। জানি। পেশেন্টের নাম অলোক মিত্র। উনি ছিলেন ডক্টর নক্ষত্র রায়ের আন্ডারে। হ্যাঁ, পেশেন্ট পার্টির ধারণা যে নক্ষত্র রায়ের নেগলিজেন্সের জন্যই পেশেন্ট মারা গেছে, এই তো? পেশেন্টের বড় শালা আমার কাছে এসেছে। হ্যাঁ, উনি আমাকে সবকিছু খুলে বলেছেন। কিন্তু দেখুন মদনবাবু, এটা তো পেশেন্ট পার্টি আর ডাক্তারের ভেতরকার ব্যাপার। ইউনিয়নের কি এ ব্যাপারে হস্তক্ষেপ করাটা? আছে, ইউনিয়নের হস্তক্ষেপের দরকার আছে, আমার আপনার দুজনেরই হস্তক্ষেপের দরকার আছে। দেখুন, একটা হসপিটালের মধ্যে এই ঝামেলা ঝঞ্ঝাট হওয়া মানে রুগীদের সাফারিংস, তারপরে ধরুন হাজার হাজার পেশেন্ট তাদের চিকিৎসা না পেয়ে ফিরে যাওয়া। না না, সে ভাবনা আপনি করবেন না। এই হসপিটালে আমাদের একটা ইউনিয়ন আছে, সেটা ভুলে যাবেন না মদনবাবু। এরম কিছু ব্যাপার আমরা কিছুতেই ঘটতে দেব না। রাইট। আর যদি সেরকম কোনো ঘটনা ঘটে, আমি কিন্তু আপনার পাশে সবসময় আছি, এই কথাটা আমি আপনাকে বলে গেলাম। দেখুন, যে ব্যাপারে আমি আপনার সঙ্গে আলোচনা করতে এসেছিলাম, ব্যাপারটা হচ্ছে যে সমীরণ বাবু, মৃত অলোক মিত্রের বড় শালা, ওনারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে ওই কোর্ট কাছারি পুলিশ, তারপরে ধরুন ওই কি বলে ওটাকে, কনজিউমার ফোরাম, মানবাধিকার কমিশন, এইসব জায়গায় যেতে চাইছে আর কি। সেটাই তো স্বাভাবিক। আর সে পরামর্শটা তো আমিই তাকে দিয়েছি। কিন্তু এফআইআর করার পরামর্শটা তো সে আপনার কাছ থেকে পেয়েছে। আরে মশাই, ওটা তো একটা প্রিলিমিনারি অ্যাকশন, ওটা না হলে সমীরণ বাবুদের ওই দাবিটা ধোপেই টিকতো না। যাক, আপনি তাহলে কি চাইছেন? কিছুই না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখুন, যা হবার তো তা হয়ে গিয়েছে। অলোকবাবু তো আবার নতুন করে ফিরে আসবেন না। তা আসবে না, কিন্তু ডাক্তারদের নেগলিজেন্সে এইভাবে যে পেশেন্টগুলো মারা যাচ্ছে, এটা তো একটা বিহিত হওয়া দরকার। ব্যাপারটা তো একটা চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছেছে। হ্যাঁ, কিন্তু এই ব্যাপারে যিনি যুক্ত, সেই ডক্টর নক্ষত্র রায় কিন্তু যথেষ্ট সুনামের সঙ্গে কাজটা চালাচ্ছেন। তাহা চালাচ্ছে। প্রভূত ব্যাপারে তিনি সুনাম অর্জন করছেন। হসপিটালের সমস্ত নিয়ম ভাঙা, স্টাফ কলিগদের সঙ্গে দুর্ব্যবহার করা, জেনুইন পেশেন্টকে ভর্তি না করে নিজের পছন্দ মতো পেশেন্টকে ভর্তি করা, ওই একটা ব্যাপারে তার রেকর্ড ছিল না, ভুল চিকিৎসায় পেশেন্ট মারার রেকর্ড। তো সেটাও তিনি অ্যাচিভ করলেন এই অলোক মিত্রকে নিয়ে। বাবা, আমি দেখছি আপনি ডক্টর রায়ের ওপর মারাত্মক রকম চটে আছেন। চটবো না কেন? আপনি জানেন ওই লোকটা ডাক্তারি করার চেয়েও বেশি নজর কিভাবে ইউনিয়নের মেম্বারদের পেছনে লাগা যায়, কিভাবে আমাদেরকে হ্যাকল করা যায়। সে আপনি যাই বলুন দাদা, ডাক্তার হিসেবে ডক্টর রায় যে খুব উঁচু দরের, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারেন। বহুবার বহু মানুষের জীবন উনি মৃত্যুর দুর্গরা থেকে ছিনিয়ে এনে বাঁচিয়েছে। দেখুন, এই কথাটা আমি অস্বীকার করছি না, কিন্তু এই কথাও আপনাকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি মদন বাবু, যে ওই লোকটির প্রতি আমার বিন্দু মাত্র সিম্প্যাথি নেই। লোকটি বহুবার আমার পেছনে লাগতে চেয়েছে, ইভেন আমাকে অপমান পর্যন্ত করেছে। ব্যাস এইটুকুই। আরে মশাই, আমাকে তো অপমান করে চেম্বার থেকে বের করে দিয়েছিলেন। এ বিষয়ে কিন্তু আমার একটাই কথা, তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন? দেখুন, রাজনীতিটা কিন্তু আমরা করতে এসেছি পাবলিক ইন্টারেস্টের কথা ভেবে, তাই না? আপনি কি চান? আমি কিছুই চাইছি না। আমি চাইছি যে অলোক মিত্রের আত্মীয় স্বজন, আবার সেই সঙ্গে ডক্টর নক্ষত্র রায়, দুজনেরই কারুর যেন কোনো রকম ক্ষতি না হয়। তার মানে আপনি চান যে সমীরণ বাবু
ডক্টর রায়ের এগেনস্টে যে অ্যালিগেশন এনেছেন সেটা উইথড্র করে নিন, তাই তো? এক্স্যাক্টলি। আর এটা সম্ভব যদি আপনি আমার সঙ্গে সহমত পোষণ করেন। পাবলিক ইন্টারেস্টের কথা ভেবে, এই তো? আমি আপনার সাথে একমত মদনবাবু। শ্যাম এবং কুল দুটোই আমাদের রাখা উচিত, তাই না? আপনি খুব বিচক্ষণ লোক মশাই। একটু জল খাওয়া তো। তুমি বসো, আমি আনছি। এনো। আজ ব্রাঞ্চ ম্যানেজার অরুণবাবুকে তোর অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে এলাম। কাল যতটা উৎসাহ সহকারে উনি অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার কথা বলেছিলেন, আজ কিন্তু ততটা দেখলাম না। অ্যাপ্লিকেশনটা নিয়ে বললেন, জানেন তো আজকাল ব্যাংকে সব কম্পিউটার চালু হয়ে গেছে, ভিআরএস চালু হয়ে গেছে, কতটা কি করতে পারবো জানি না। তবে ইউনিয়ন সেক্রেটারি বিমল চৌধুরী কিন্তু খুব ভরসা দিলেন। উনি বললেন যে না, এর একটা কিছু আমি বন্দোবস্ত করে দেবই। আসলে আসলে উনি অলোককে তো খুব ভালোবাসতেন, আর ওর জন্য খুব দুঃখ প্রকাশ করলেন। ও ভালো কথা, মদনদার সাথে দেখা হয়েছিল। মদনদা আমাকে কিন্তু একটা ভালো প্রস্তাব দিলেন। আসলে মদনদা তো যতটা ভেবেছিলাম খারাপ লোক, ততটা খারাপ লোক নন। উনি কিন্তু আমাদের জন্য যথেষ্ট চিন্তা ভাবনা করেন। কি প্রস্তাব দিলেন? না, উনি প্রস্তাব দিলেন যে ডক্টর নক্ষত্র রায়ের সাথে যদি আমরা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিই আর যদি কেসটা তুলে নিই, তাহলে কিছু টাকা পয়সার বন্দোবস্ত উনি করে দেবেন। তুই তো জানিস যে এই মামলা মকদ্দমা যদি বেশি দিন চলে, তার জন্য তো টাকা পয়সা দরকার। আর আমারও যা ব্যবসাপত্র অবস্থা, কতদিন টানতে পারবো জানি না। কত টাকা দেবে? তা ধর ওই লাখখানেক টাকা, তাতে তোর ধর ভবিষ্যৎ কিছুটা চলতে পারে। আর অলোকের তো পিএফে কোনো টাকা পয়সা জমানো নেই। কি রে, কি বলছিস? বলবো মদনদাকে? বলে দেখো। ও তো আর জানতো না এভাবে অকালে ওকে চলে যেতে হবে। আর টাকা ছাড়া আমি বা বাঁচবো কি করে? বসো, চা খাবে তো? না, আমার একার জন্য চা করে লাভ নেই। না, আমি একটু খাবো। বসো, আমি আনছি। সে তুই যাই বল না কেন সুজাতা, ব্যাপারটা বড্ড বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। আমি কিন্তু আর ধৈর্য রাখতে পারছি না। তুমি আমায় কি করতে বলছো মা? আমি তোকে যা যা করতে বলেছি তুই একটা কথাও শুনেছিস আমার? নক্ষত্র কোনো কথা শুনেছে? এত করে বললাম যে সাংবাদিকদের সঙ্গে ঝামেলাটা মিটিয়ে নিতে, ওদের দিয়ে ওর সপক্ষে কোনো কথা কাগজে লেখাতে। ঠিক আছে, অতটা বাড়াবাড়ি নক্ষত্র না পারুক, ওর তো একটা প্রতিবাদপত্র লেখা উচিত ছিল কাগজে। সেটা 5 জনে পড়তো, পড়ে বুঝতে পারতো যে ওর দোষ নেই। এটা ওর ব্যাপার মা, তুমি আমি কিছু করতে পারবো না। ওর ব্যাপার মানেটা কি? ওর ব্যাপার মানে যদি শুধু ওরই ব্যাপার হতো, তাহলে এই ব্যাপারটা নিয়ে আমাদের এত ভুগতে হতো? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কারোর কাছে আমরা মুখ দেখাতে পারি না? মা, তুই যাই বল না কেন, আমি সত্যি কথাটাই বলবো। এত করে বললুম যে চল তুই আর তোর মেয়ে গিয়ে আমার কাছে কটা দিন থাক, তাহলে তো মেয়েটাকে অন্তত বাইরের লোকের কাছে বাপের কুকীর্তির কথা। থামবে মা, কেন তুমি আমাদের মধ্যে অশান্তি ডেকে আনছো? কি বললি সুজাতা? আমি 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 এখানে অশান্তি ডেকে আনছি? জীবনের পর এটা